সালিশি সভায় ডেকে মারধর, বিবাদ মেটাতে রাতে সালিশি সভা ডাকা হয়, সেখানে মারধরের অভিযোগ। সালিশি সভায় গৃহবধূ নাবালক দুই সন্তানকে বেধড়ক মার। কেতুগ্রামের বেরুগ্রাম পঞ্চায়েত অফিসে সালিশি সভা। ঘটনায় অভিযুক্ত অঞ্চল সভাপতি আপাতভাবে জানা যাচ্ছে নাম বকুল শেখ। অভিযোগ পঞ্চায়েত প্রধানের সামনেই মারধরের ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্তরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কেতুগ্রামে। সালিশি সভায় প্রধানের সামনে মারধরের অভিযোগ উঠছে। অন্তত এক গৃহবধূ এবং তার দুই সন্তানকে বেধড়ক মারধর করা হয়েছে। সালিশি সভায় নিদান। ইতিমধ্যেই অনেকগুলো প্রশ্ন তো উঠছে। খোদ পঞ্চায়েত প্রধানের সামনে কিভাবে অঞ্চল সভাপতির এই দুষ্পর্ধা, এ নিয়েও প্রশ্ন উঠছে। কেতুগ্রামের এই ঘটনা খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সামনে ভাড়াটিয়ার সঙ্গে বিবাদের জেরে ঘটনা বলেও জানা যাচ্ছে। তবে তার জেরে হুমকি, মারধর, বসল সালিশি সভা। আক্রান্তরা ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কেতুগ্রামে। সালিশি সভায় শাসকের শাসন। খোদ গ্রাম পঞ্চায়েতের অফিসেই বসল সালিশি সভা। প্রধানের সামনে অভিযোগ, এক মহিলা ও তার দুই সন্তানকে বেধড়ক মারধর পর্যন্ত করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। সালিশি সভায় মর্মান্তিক নিদান। কেতুগ্রাম 1 নম্বর ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের ঘটনা। অন্যদিকে আক্রান্ত এই পরিবার কি জানাচ্ছে, কি ঘটেছে তাদের সঙ্গে, শুনুন। একটা দোকান আমাদের ভাড়া দেওয়া ছিল, দিয়ে ও কার্তিক মাস থেকে ভাড়াও দিচ্ছিল না, আর কোনো দখলও দিচ্ছিল না। আমার স্বামী ভাঙতে গেলে মারধর করে তাড়ি দিয়েছিল, দিয়ে নিজে ঘরটা নিজের মন মতো করলো। আমরা থানায় এসে অভিযোগ জানাইছিলাম, তার জন্য ও আমাদেরকে হুমকি দিল, মারধর করতে গেল। দিয়ে বললো যে পঞ্চায়েতে আমি বিচার করব। পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে যাওয়ার পর তো আমি বিচার পেলাম না। পঞ্চায়েত সভাপতি উল্টেন আমার বাচ্চাটাকে আবার মার্ডার করে দিয়েছিল। আর ও আমার যেখানে সেখানে হাত দিয়ে মারধর করেছে, আর বললো যে তোকে আমি এবার মার্ডার করে দেবো, এবার যদি তুই থানা যাস আর ঘর তো পাবি না, তোর বাপ যদি পারে তা যাস, দিয়ে ঘর তো দখল করবি। আর আমার দখলে আসে তুই কী করে দখল করিস তাও তোকে দেখবো। আর গালিগালাজ, নোংরা ভাষা, যেখানে সেখানে হাত দিয়ে মারধর। আর এরকম আমার ছেলেকে মার্ডার করার উপযুক্ত। পঞ্চায়েত গেলাম, পঞ্চায়েতের বিচার তো নাই। তারপরে প্রধানের সামনে পঞ্চায়েত সভাপতি সে উল্টেন আমার ছেলেটাকে মার্ডার করে ফেলতো। আমার ছেলেটা আমি একবার বাপ এসে ধরি গলায় টেনে ছাড়ি নিল বলে, তাই নাইলে বলে ওই পঞ্চায়েত সভাপতি ওই মার্ডার করতো আমার ছেলেটা। ডেকে পাঠাচ্ছিল প্রধান সাহেব, এদিকে রাজকে ডেকে পাঠাচ্ছিল। যে রাজ আমাকে বললো যে তোমাকে সোমবারে যেতেই হবে, আমি বিচার আছে। দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে যাবো। বাজারে তো বিচার ছিল, হ্যাঁ, যে বাজারের কথা মানেনি, বাজারের সেক্রেটারিদের কথা মানেনি। দিয়ে আবার আমি পঞ্চায়েত গেলাম, পঞ্চায়েতের উপরতলায় আছি। আমার বাচ্চাকে টুচি ধরে, হ্যাঁ, ধরে রেখেছে। দিয়ে আমি আপনার সিঁড়িতে দৌড়ে নেমে, হ্যাঁ, টেনে ধরে ছাড়ালাম। হ্যাঁ, কে ধরে রেখেছিল? কে মারলা? হ্যাঁ, কে ধরে রেখেছিল? ওই যে বকুল পঞ্চায়েত সভাপতি বকুল। দিয়ে তারপর কি হলো? হ্যাঁ, তারপরে চলে এলাম, সব মেলা লোকজন দেবো যে মাটা করে দেবো। সালিশি সভায় শাসকের শাসন। মূলত এই নির্যাতিতা মহিলা, তিনি অভিযোগ করছেন তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাকে মারধর করা হয়েছে। খোদ গ্রাম পঞ্চায়েতের অফিসেই সালিশি সভা। রীতিমতো বকুল শেখ তৃণমূলের অঞ্চল সভাপতি, তার বিরুদ্ধে এই অভিযোগ। তবে ভাড়াটিয়ার সঙ্গে বিবাদ মেটানোর নামে হুমকি, মারধর, বসল সালিশি সভা এবং মারধর করা হয়েছে ওই মহিলাকে ও তার দুই সন্তানকে বলেও এমনটা অভিযোগ পাওয়া যাচ্ছে। আপাতভাবে ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য কেতুগ্রাম। গ্রাম পঞ্চায়েত প্রধানের সামনে যেভাবে মারধরের ঘটনা, রীতিমতো প্রশ্ন তো উঠছে। সরাসরি যাওয়ার চেষ্টা করবো, অরূপ রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, মূলত সালিশি সভায় এই নিদান, সব থেকে বড় কথা গ্রাম পঞ্চায়েত প্রধানের সামনে একজন অঞ্চল সভাপতি বকুল শেখ কিভাবে এই গোটা ঘটনা ঘটাতে পারলো? গ্রাম পঞ্চায়েত প্রধানের বা ভূমিকা কি ছিল, কি নিয়ে এই বিবাদের সূত্রপাত? দেখো, তোমাকে যেটা বলি, অত্যাধিক নিন্দনীয় জঘন্য ঘটনা ঘটেছে কাল সন্ধ্যায়। যে বেরুগ্রাম পঞ্চায়েত আছে, কেতুগ্রামের বেরুগ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের ভেতর ডেকে নিয়ে এই মহিলার শ্লীলতাহানি করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার নাবালক সন্তানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ বকুল শেখের বিরুদ্ধে। এই বকুল শেখ হচ্ছে অঞ্চল সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি। আমি একটু ওই মহিলার সাথে কথা বলবো, কালকে কি ঘটনা ঘটেছিল। বলছি যে
যে কালকে কি ঘটনা ঘটেছিল? আমাদেরকে বিচারের জন্য ডেকেছিল, ডেকে আমাদেরকে মারধর করা হয়েছে, এমনকি খুন করতে গেছিল আমার নাবালক বাচ্চাকে, এমনকি ওরা আমার শ্লীলতাহানি রেপ করার চেষ্টা করেছে। আমাকে আ জায়গায় যেখানে সেখানে লাথি কিল ঘুটু কাপড় চোপড় ছিঁড়াখুড়া সব অবস্থায় অলঙ্গ করে দিয়েছে। আমার কোলের বাচ্চা ছিল, কোলে একটা 16 মাসের, সে বাচ্চাটা চিৎকার করে কাঁদছে। ওই 14 বছরের বাচ্চাটা শ্বাসরোধ করে খুন করতে গেছে। আমি একা কিছুই করতে পারছি না, দূর থেকে আমার স্বামী এসে ছুটে এসে কোনো রকম আমার বাচ্চাটাকে বাঁচিয়েছে। আপনাদের কাছে আবেদন যেন আমার ন্যায্য বিচার হয়। আমি দরকার হলে মমতা দিদির কাছে যাব। আমার বাজারের দোকান আছে, সেই ঘরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমাকে জ্বালাচ্ছে। যেখানে যেছি সেইখানে আমি সুবিচার পাচ্ছি না, যেখানে যেছি সেইখানেই ঘুষ দিয়ে দিচ্ছে, কোনো রকম কোনো আস্থা মিলছে না। আপনারা সেই রকমভাবে ব্যবস্থা নিন, আমার যেন নিরাপত্তা হয়। আমার বাচ্চা কাচ্চা কেউ বেরোতে পারছে না, বলছে থানায় গেছিস তার মানে তুই শেষ, যেখানে তোর ছাপ ওনার সব হারিয়ে দেবো, সব মেরে ফেলবো, মার্ডার করবো। এমনকি শ্বাসরোধ করে খুন করতে গেলেও কোনো রকম বাচ্চাটা প্রাণে বেঁচে যায়। এতটাই প্রভাব বকুলের? হ্যাঁ, এতটাই। পঞ্চায়েত সভাপতি বকুল শেখ, আর আব্বাস শেখ, আতর শেখ, তারপরে আশাই শেখ, এই সব ছিল, আরও অনেকেই ছিল। এরা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আমি প্রচুর ভয়ের মধ্যে আছি। আমার একটা 8 বছরের বাচ্চা, সেই স্কুলে পড়াশোনা করে, তাকে ভয়ে আমি স্কুলে পাঠাতে পারছি না। ওরা সব সময় হুমকি দিচ্ছে, কোনো রকমভাবে ভাড়াও পাবি না, এই ঘর পাবি না, উচ্ছেদ করে দেবো যদি যত বাপ থাকে ডেকে। একদম একদম একদম। দেখো, যে ঘটনা ঘটেছে একদম নিন্দনীয় ঘটনা। তাকে প্রায় বিবস্ত করার মতো চেষ্টা চলেছিল। তিনি বলছেন তার বিভিন্ন গোপনাঙ্গে হাত দেওয়া হয়েছে এবং তার শ্লীলতাহানি করা হয়েছে, এমনটাই তার অভিযোগ। এই ধরনের ঘটনার পর তিনি এতটাই আতঙ্কে আছেন, তিনি বলছেন যে কিভাবে গ্রামে থাকবো, গ্রামে থাকার তিনি নিরাপত্তা পাচ্ছেন না। তবে পুলিশের দ্বারস্থ তিনি হয়েছেন, পুলিশে তিনি অভিযোগ দায়ের করেছেন। অরপেক্ষা থেকে জানার চেষ্টা করব মূলত অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ এবং পঞ্চায়েতেই অফিসে অন্তত এই সালিশি সভা বসলো কিভাবে, এটাও তো একটা প্রশ্ন। পুলিশের ভূমিকা কি? দেখো, সালিশি সভার বসার একটাই মাত্র ঘটনা, এই যে মহিলা, এই মহিলার একটা দোকান ঘর আছে, সেই দোকান ঘরটা তিনি একজনকে ভাড়া দিয়েছিলেন। তিনি প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক দলের, তিনি ঘরটা ছাড়তে চাইছিলেন না। এই ঘটনার জন্যই সালিশি সভা বসেছিল এবং পুলিশের ভূমিকা বলতে তিনি বলছেন একদম পুরোপুরিভাবে তিনি বলছেন যে তিনি যে অভিযোগ দায়ের করেছেন তার বয়ান পাল্টানো হয়েছে। আমি আরেকবার তার কাছে জিজ্ঞেস করব যে আপনি যে অভিযোগ করেছেন শ্লীলতাহানির, অভিযোগের বয়ান কি করা হয়েছে? আমি যা কিছু করেছে সব কিছুই আমি সত্যি করেছি। ওরা কোনো মানে আমার বয়ান ঠিক মতন লিখিতভাবে লেখেনি। বয়ান পাল্টানো হয়েছে? বয়ান পাল্টানো হয়েছে। আমি যেগুলো বলেছি সেগুলাই একটাও আমি সব কিছুই বলেছি, ওরা কিন্তু লিখিতভাবে সেইগুলো উল্লেখ করেনি। ওরা যেখানেই আমরা যাচ্ছি সেইখানেই বিচার পাচ্ছি না, শুধু ওরা ঘুষ দিচ্ছে। ওরা প্রভাবশালী, আমরা গরিব অসহায়, আমাদের কেউ প্রভাবশালী সব জায়গাতে একই তথ্য। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। কেতুগ্রামের এই ঘটনা, মূলত পঞ্চায়েত অফিসে সালিশি সভা বসলো, পঞ্চায়েত প্রধানের সামনেই অঞ্চল সভাপতি এই কীর্তি, অন্তত মারধর, একাধিক হুমকি তো রয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে শাসকের শাসানি। তো এইভাবে সমাজে একটা শাসন চালানো হতো, গায়ের জোরে লোকাল নেতারা তাদেরকে ডেকে নিয়ে আসতো, তাদেরকে ধমকি দিত, তাদেরকে ফাইন করতো, তাদের পার্টির বিরুদ্ধে বলুক বা পার্টির বিরুদ্ধে কাজ করলে এটা করতো, বা যে কোনো ব্যাপারে তাদের হাতে একটা ক্ষমতা চলে এসেছিল তালিবানিদের মতো। ঠিক টিএমসির ক্ষেত্রে তাই হচ্ছে, তাদের লোকাল লিডাররা সবাইকে ধমকে চমকে ভয় দেখিয়ে মারপিট করে হুমকি দিয়ে ওখানে নিজের দাদাগিরি চালাচ্ছে। তাহলে সামাজিক সমস্যা যদি হয়, পার্টি অফিস এখানে তার সমাধান হবে। হয় পঞ্চায়েত আছে, সে করবে, তার অথরিটি আছে, নাহলে থানা করবে, আর নাহলে কোর্ট করবে। এগুলো আজকাল কোনো গুরুত্ব নেই। পুলিশ কোনো এফআইআর নেয় না, কোনো ঝামেলাই থাকে না, পঞ্চায়েত টাকা কামাতে ব্যস্ত, আর কোর্ট কাছারি গেলে লোকের কষ্ট, খরচা, তার ডিসিশন কেউ জানে না। তো সেই সুযোগে পার্টির লোকাল নেতারা এখন দাপিয়ে বেড়াচ্ছেন, যাকে দায়িত্ব করছেন, জরিমানা করছেন, মারপিট করছেন, গ্রাম ছাড়া পর্যন্ত করবে। এটা কোনো শাসন নয়, শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছে তার প্রমাণ।
বেশ, দিলীপ দা অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন অনলাইনে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার অরূপের কাছে ফিরি। অরূপ, মূলত এটাই হচ্ছে প্রশ্ন যে একেবারে সালিশি সভা বসলো, কিন্তু বিষয় হচ্ছে পুলিশ তো রয়েছে সেখানে, অভিযোগটা দাঁড় করা হয়নি কেন? কিন্তু তার আগেই সালিশি সভার এই নিদান এবং পঞ্চায়েত প্রধান তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। দেখো, তোমায় বলি যে এই যে ঘটনা কেতুগ্রাম মানে একের পর এক উত্তপ্ত হয়ে যাচ্ছে 2026-এর নির্বাচনের আগে। আমরা গত কদিন আগেই আমরা দেখেছি যে কেতুগ্রামে বোম ব্লাস্ট হলো, এইখানে সেই তদন্তে ফরেন্সিক টিম এখনো পর্যন্ত এলো না। সঙ্গে থাকুন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমার সঙ্গে রয়েছেন। সৌম্যদা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। কেতুগ্রামের একটি ঘটনা যেখানে একটি বিবাদকে কেন্দ্র করে, পারিবারিক বিবাদ, ভারতীয়ার সঙ্গে সম্পর্কে সে নিয়ে একটা গন্ডগোল, যার জেরে সালিশি সভা বসলো, যেখানে পঞ্চায়েত প্রধান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, অঞ্চলের সভাপতি রীতিমতো হুমকি দিচ্ছেন এক মহিলা তার 2 সন্তানকে প্রাণে মেরে ফেলার, বেধড়ক মারধর, যৌন হেনস্থার অভিযোগ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এ কোন সালিশি সভা? পুলিশ তো রয়েছে, তাহলে একেবারে সালিশি সভারই নিদান? বাংলায় এইটা তো নতুন কিছু নয়, অনেকদিন থেকেই আপনারা দেখেছেন যে তৃণমূলের একাংশের বড় নেতা এবং নিচুতলার নেতারা এই খাপ পঞ্চায়েত বসায়। এই খাপ পঞ্চায়েত বসিয়ে তারা আধিপত্য বিস্তার করে, আধিপত্য কায়েম করে। তারা মনে করে যে তারা আইনের ঊর্ধ্বে, আইন ওদের ঘোড়ার ডিম কিচ্ছু করতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনের যে আইন, সে আইন কার্যত তৃণমূল বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখায়। তো ফলে তারাই সমস্ত কিছু দায়িত্ব নিয়ে ফেলেছে আইনের ঊর্ধ্বে। তাই তারা মানুষকে নিদান দিচ্ছে, মেরে ফেলা, প্রাণে মারার হুমকি দিচ্ছে, কিছু ক্ষেত্রে প্রাণে মেরেও ফেলছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছেন, বুলডোজার দিয়ে ইত্যাদি ইত্যাদি কার্যকলাপ করছেন, জেসিবি, তারপরে ইত্যাদি এসব নাম খুঁজে পাওয়া যাচ্ছে। সারা বাংলা জুড়ে এই তাণ্ডব, এই খাপ পঞ্চায়েত, এই ঔদ্ধত্য, এই ট্রেড কালচার চলছে। সেদিন আগে আপনারা বলতেন না শুধু এই হাসপাতালে ট্রেড কালচার, এই ট্রেড কালচারটা বাংলার বঙ্গের অঙ্গে অঙ্গে জড়িয়ে পড়েছে তৃণমূলের কাছে। আর মুখ্যমন্ত্রী প্রশাসন কার্যত হাঁটু গেড়ে এই অপরাধীদের সামনে আত্মসমর্পণ করেছে। এরা অপরাধী, এরা সমাজের অপরাধী। এই অপরাধীদের চিহ্নিতকরণ করা এবং দোষীদের শাস্তি কোনোদিন হচ্ছে না বলে তাদের এত বুকের ছাতি চওড়া হয়েছে। তাই তারা মনে করে এটা তাদের সরকার, তারা যা খুশি তাই করতে পারে আইনের ঊর্ধ্বে। তাই আজকে এই দৃশ্য বাংলাতে দেখতে হচ্ছে, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাচ্ছে। একদমই তাই, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে এই দাপাদাপি। অনেক ধন্যবাদ জানাই সৌম্যদা সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় ছিলেন অনলাইনে। ওদিকে অরূপ রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, আরও একবার যা বলছিলে, কিন্তু আরও একটা তার সঙ্গে জানার চেষ্টা করবো। মূলত এই মহিলা, অন্তত যেভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করছে এখন এই গোটা পরিবার, তারা পুলিশের দ্বারস্থ হয়েছে। কিন্তু সব মিলিয়ে সামগ্রিক ছবিটা কি? পুলিশ কি ব্যবস্থা নিল? যে পুলিশের দ্বারস্থ হলেও, দেখো, তোমাকে যেটা বলি যে পুলিশের দ্বারস্থ হলেও মহিলা কিন্তু বারবার বলছেন তিনি যে অভিযোগ করেছিলেন, তাকে শ্লীলতাহানি করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে, তার নাবালক সন্তানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই সব ঘটনা কিন্তু এফআইআরে করা লেখা হয়নি, সে বয়ান পাল্টানো হয়েছে, এমনটাই অভিযোগ হচ্ছে। সবথেকে বড় কথা, যিনি জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান, তার সামনে এই ঘটনা ঘটে কি করে, এইটাই সবথেকে বড় প্রশ্ন। তিনি একজন জনপ্রতিনিধি, তার সামনে অঞ্চল সভাপতি বেধড়ক মারধর করছে। এই ঘটনা পশ্চিমবঙ্গে একটা নজির সৃষ্টি করছে। তাহলে মানুষ কাদের ভরসায় থাকবে? পুলিশ, এই আইন তো পুলিশের জন্যে, কোর্ট, পুলিশ এগুলো তো রয়েছে, কিন্তু পঞ্চায়েত কি করে রাতের অন্ধকারে এই সালিশি সভা বসায়? এটাই একটা সবথেকে বড় ব্যাপার। রাতের অন্ধকারে অফিস বন্ধ হয়ে যাবার পর সেইখানে আইনের শাসন কোথায় থাকলো? সেইখানে সালিশি সভা বসে একটি মহিলার শ্লীলতাহানি করা হলো, এমনটাই কিন্তু মহিলা অভিযোগ করছে। এর ফলে কিন্তু সে কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছে এবং সে ভাবছে এইখানে এই গ্রামে সে কি করে থাকবে আগামী দিনে। বেশ, একেবারেই। অরূপ, এখান থেকে আরো একটু জানবো। তুমি বলছো তাহলে যে বয়ান বদল করা হয়েছে, কিন্তু তাহলে পুলিশের ভূমিকায় সেই বারবার ঘুরে ফিরে আসছে প্রশ্নের মুখে। তাহলে পুলিশ কি গ্রামে ঢোকেনি এখনো পর্যন্ত? যাদের বিরুদ্ধে অভিযোগ, কোনো রকম ভাবে কি তাদেরকে জিজ্ঞাসাবাদ করাটুকু সেটাও পুলিশ করেনি?
আমি এই তুমি যে প্রশ্ন করলে এটা সম্পূর্ণ ওনার কাছ থেকে জেনে নেব। বলছি যে এই যে কালকে আপনি এফআইআর করেছেন, থানায় গেছিলেন, এরপর তা আপনাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ হুমকি দিয়েছে। কারা দিচ্ছে হুমকি? ওই আব্বাস শেখ, বকুল শেখ, আতর শেখ, তারপর আশাই শেখ। পুলিশ কি এসেছিল সকালে এখনো পর্যন্ত? না এখনো পর্যন্ত পুলিশ আসেনি। রাত 1টায় থানা থেকে বাড়ি এসেছি আমরা বাচ্চা নিয়ে। আমরা না খাওয়া না ধোয়া রাত 1টার সময় বাচ্চা খুব কাঁদছে যখন, তখন কাগজ জামা নিল কাঁদা দেখে, বাচ্চাটা কাঁদা দেখে তারপরে আমাদেরকে ছাড়লো। আর একটা প্রশ্ন করি আপনাকে, আপনি একটু আগে বললেন যে বয়ান বদল করা হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ বয়ান বদল করা হয়েছে, একবারে পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি। মানে যেটা আমি বয়ান দিয়েছি, যেটা আমার সঙ্গে ঘটেছে, সেটা ওরা কিছুতেই মানে লিখিতভাবে নেয়নি। সেটাকে মানে ঘুষ খাওয়ার জন্য উল্টিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘুষ খাচ্ছে, বিস্ফোরক কথা। পুলিশ ঘুষ খাচ্ছে, একদম মহিলা বলছে যে পুলিশ ঘুষ। একেবারে পঞ্চায়েত প্রধানের সামনেই ঘটনা, অঞ্চল সভাপতির এই হুমকি মারধর, একেবারে নানা অভিযোগ তার বিরুদ্ধে উঠছে। ওদিকে কার নির্দেশে বয়ান বদল, এটাও এখন প্রশ্নের মুখে পড়ছে। সব মিলে পুলিশের ভূমিকা এখন সেটাও প্রশ্নের মুখে তুলছেন। এলাকায় নিরাপত্তার অভাব বোধ করছেন এই নির্যাতিতার পরিবার। ধন্যবাদ। সঙ্গে ছিলেন অরূপ সেনগুপ্ত।